গুপ্ত গুপ্ত। হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই শুনছেন। এই শব্দটি হচ্ছে গুপ্ত। বর্তমান সময়ে যেটি রাজনৈতিক মহলে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে, শুধু রাজপথ নয়, যার আঁচড় গিয়ে পড়েছে স্বয়ং সংসদে পর্যন্ত। রাজনীতির ময়দানে কখনো কখনো একটি মাত্র শব্দ বুলেটের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একটি মাত্র শব্দ জ্বালিয়ে দিতে পারে সারা দেশের রাজপথ, কাঁপিয়ে দিতে পারে জাতীয় সংসদের দেয়াল, এমনকি পাল্টে দিতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ, যেমন করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল রাজাকার শব্দের মাধ্যমে। আবিধানিকভাবেই এই শব্দের অর্থ গোপন বা লুকানো হলেও আজকের রাজনৈতিক ময়দানে এই একটি শব্দই যেন পরিণত হয়েছে শক্তিশালী একটি টাইম বোমায়। রাজপথে একসময় যে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘ 15 বছরের প্রতিষ্ঠিত সরকারের পতন ঘটিয়েছিল, আজ কেবল এই গুপ্ত শব্দটিকে কেন্দ্র করেই তারা একে অপরের দিকে রীতিমতো রক্তচক্ষু দিয়ে তেড়ে আসছে। ছাত্রদল এবং ছাত্র শিবির দেশের প্রধান দুই ছাত্র সংগঠনের মধ্যে শুরু হয়েছে এক অভাবনীয় স্নায়ুযুদ্ধ, যা এখন রাজপথ রক্তক্ষয়ী যুদ্ধে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের আগে একটু ফিরে তাকাতে হবে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সেই দেয়ালটির দিকে, যেখান থেকে মূলত এই আগুনের সূত্রপাত। কিছুদিন আগে সিটি কলেজের দেয়ালে বড় বড় অক্ষরে একটি গ্রাফিতি বা দেয়াল লিখনি করা হয়েছিল, যেখানে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। কিন্তু ছাত্র রাজনীতির দৃশ্যপট পাল্টে যায় ঠিক এই পরের জাতীয়বাদী ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে অত্যন্ত সুকৌশলে ছাত্র শব্দটি মুছে দিয়ে ঠিক তার উপরে লিখে দেয় সেই বিতর্কিত শব্দটি গুপ্ত, অর্থাৎ বাক্যটি দ্বারাই গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি মাত্র শব্দ পরিবর্তনের ফলে যেন জ্বলন্ত বারুদের স্তূপে আক্ষরিক অর্থে একটি দিয়াশলারের কাঠি ছুড়ে দেওয়া হয়। এই ঘটনা চট্টগ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত সারা দেশে শিক্ষাঙ্গন এবং রাজপথকে মুহূর্তেই উত্তপ্ত করে তোলে। ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা এই একটি শব্দকে কেন্দ্র করে সরাসরি মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে যায়। একদিকে ছাত্রদলের দাবি তারা কোনো সহিংসতা করেনি, বরং শুধু একটি দেয়ালে লিখনের মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক মত প্রকাশ করেছে। অন্যদিকে ডাকসু বিপি সাদিক কায়েম সহ শিবিরের নেতাদের দাবি তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারাই মূলত এ ধরনের সস্তা ট্র্যাগিং বা ফ্রেমিং দিয়ে আশ্রয় নেয়। বাংলাদেশের রাজনীতিতে এই গুপ্ত বা আন্ডারগ্রাউন্ড রাজনীতির ইতিহাস এবং এই প্রয়োগ আসলে কতটা যৌক্তিক। ইতিহাস ঘাটলে দেখা যায় গত 15 বছর ধরে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে কথা চিন্তা করলে একটি ভিন্ন বাস্তবতা দেখা মেলে। যখন জামাত শিবিরের উপর ইতিহাসের সবচেয়ে নির্মম ক্র্যাকডাউন চালানো হয়েছিল, তখন সংগঠনকে টিকিয়ে রাখতে এবং নিজেদের জীবন বাঁচাতে শিবিরের অনেক কর্মী বাধ্য হয়ে খোদ ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশ করেছিল। তারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে বছরের পর বছর ধরে এক প্রকার গুপ্ত অবস্থাতে রাজনীতি করে গেছে। 5 আগস্টের সেই ঐতিহাসিক রক্তক্ষয়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন, তখন হঠাৎ করে সেই সব লুকানো পরিচয়গুলো প্রকাশে আসতে শুরু করে। মূলত এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বর্তমান রাজনৈতিক ময়দানে গুপ্ত শব্দটি শিবিরের বিরুদ্ধে চরম বিদ্রুপ এবং আক্রমণের নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এই বিতর্কের সবচেয়ে চাঞ্চল্যকারী এবং চমকপ্রদ দিকটি উন্মোচন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় থেকে। এই গুপ্ত শব্দটি শুধু ছাত্রদলের মাধ্যমে সীমাবদ্ধ থাকেনি। নির্বাচনের ঠিক আগে দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানও তার একটি গুরুত্বপূর্ণ পলিসি বক্তব্যে এই গুপ্ত শব্দটি বেশ জোরালোভাবে উত্তপ্ত করেছিলেন। তিনি সরাসরি কারো নাম না নিলেও রাজনীতির মাঠে তার নিশানা কার দিকে ছিল তার রাজনৈতিক মহলের বাকি ছিল না বুঝতে। কিন্তু তারেক রহমানের এই বক্তব্যের পর এবং বর্তমান পরিস্থিতির আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে এক অভূতপূর্ব বিতর্কের ঝড় উঠেছে। সাধারণ মানুষ এবং নেটিজেনদের একটি বড় অংশ অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন রাজনীতির মাঠে গুপ্ত থাকার আসল সংজ্ঞা নিয়ে। ফেসবুক, টিকটক এবং ইউটিউবের বিভিন্ন ধরনের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের সরাসরি প্রশ্ন করছে, বিগত 17 বছর কারা গুপ্ত ছিল। নেটিজেনদের অনেকেই লিখেছেন, গত 15 বছর যখন এদেশের রাজপথ বিরোধী দলের নেতাকর্মীদের রক্তে লাল হয়েছে, যখন তৃণমূলের সাধারণ ছাত্ররা প্রতিদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সচল রেখেছে, তখন তো দেশের প্রধান নেতৃত্ব বিদেশের মাটিতে লন্ডনের নিরাপদ আশ্রয়ে জীবন কাটিয়েছেন। তাহলে আজ দেশটির মাটিতে থেকে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করলো, তাদেরকে কেন গুপ্ত বলে কোণঠাসা করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন
সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলো রাজনীতির একটি নতুন মাত্রা যোগ করছে। তাদের মতে, যারা নিরাপত্তার কারণে দীর্ঘ 17 বছর প্রবাসে জীবন কাটাতে বাধ্য হয়েছেন, তারা যখন দেশের অভ্যন্তরে মাটি কামড়ে পড়ে থাকা এবং জুলুম সহ্য করা কর্মীদের গুপ্ত বলে রাজনৈতিক ফায়দা নিতে চান, তখন সাধারণ মানুষের ধরনের প্রশ্নে এ ধরনের একটি মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি হয়। অনেকেই বলেছেন, 24-এর গণ অভ্যুত্থান যদি প্রতিটি বিরোধী শক্তি এক হয়ে রাজপথে নামতো, তবে আজ শেখ হাসিনা হয়তো এখনও ক্ষমতায় থাকতো। তাই বিজয় অর্জিত হওয়ার পর ত্যাগের ভাগাভাগি নিয়ে মিত্রদের দিকে আক্রমণাত্মক শব্দবান ছোড়াটা জুলাই আগস্টের স্পিরিটের সাথে কতটা মানানসই, এ নিয়ে গভীর প্রশ্ন থেকে যায়।